স্বাস্থ্য খাতে যোগ্য লোক নেই, স্বীকার করলেন মন্ত্রী। হস্তক্ষেপ কমলে স্বাধীনভাবে কাজ করতে পারবে মন্ত্রণালয়। দুর্নীতি নয়, মহামারী নিয়ে চিন্তিত অধিদপ্তর, বললেন ডিজি। করোনায় একদিনে ৩৭ জনের মৃত্যু, চলে গেলেন সংসদ সদস্য ইশরাফিল আলম। এ নিয়ে মারা গেলেন সামনের সারির ৪ রাজনীতিবিদ। রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের পদ্মার আড়ালে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ তুর্নার। আটকা পড়েছে শিক্ষার্থীরাও। ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ অস্বীকার রাব্বানীর। আগস্ট মাস ও ঈদুল আজহাকে সামনে রেখে তৎপর পুলিশ বাহিনী। উপাসনালয়গুলোতে বাড়তি নিরাপত্তা। বানের তোরে ঘরবাড়ি, জমি, ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম। তলিয়ে ঢাকার দোহার। কোরবানির পশু নিয়ে বিপাকে দুর্গতরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইরের হস্তক্ষেপ কমানো গেলে স্বাস্থ্য খাতের সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, যেখানেই অন্যায় হবে সেখানেই শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। যেখানে আমরা অন্যায় দেখছি সেখানে আমরা ছাড় দিচ্ছি না, এটা আপনারাও জানেন, দেখছেন। দুইটি প্রতিষ্ঠান যেখানে অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, এবং যেখানেই এটা দেখা দিবে সেখানেই আইনের আওতায় আনবে। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় বদলি করা হলো স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে। গতকাল বিকেলে মহাপরিচালকের পক্ষে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদেরকে বিভিন্ন স্থানে বদলি করা হয়। ডিজির পক্ষে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রশাসন শাখার পরিচালক ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন। বদলিকৃতদের ৮ জনকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা বিমানবন্দর স্বাস্থ্য অফিসে ও বাকি ২০ জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়, যারা সবাই স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখায় সহকারী সার্জন পদে কর্মরত ছিলেন। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক ব্রিফিংয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, দুর্নীতি নয়, অধিদপ্তর এখন করোনা মহামারী মোকাবেলায় বেশি ব্যস্ত। দেশের সমস্যা তো একটা না, অনেকগুলো সমস্যা। তো আমরা একটা একটা করে আগাই। এই মহামারী প্লাস বন্যা উপদ্রুত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, এই দুটাই আপাতত প্রাইমারি। যেটা হচ্ছে শর্ট টার্ম গোল। টার্ম গোল তো গভর্নমেন্টের নির্ধারণ করা আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব। সরকার পরিচালিত কেন্দ্রে করোনা পরীক্ষার ভুল রিপোর্টে ইমিগ্রেশনে হেনস্থা হওয়ায় মেয়ের করোনা রিপোর্টের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে নিজে এসে অভিযোগ করেন তিনি। এদিকে ভুল রিপোর্টের জন্য দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক। গত ২৫শে জুলাই লন্ডন যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে করোনা রিপোর্ট নিয়ে বাধার মুখে পড়েন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান। উপসর্গ থাকার পরও কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় বিমানবন্দর থেকে ফিরতে হয় তাকে। এরপর আবারও করোনা পরীক্ষা করা হলে ২৬শে জুলাই করোনা পজিটিভ আসে ঐশীর। একদিনের ব্যবধানে টেস্টের ২ রকম ফলাফল আসায় সমালোচনা শুরু হয় সব পর্যায়ে। কিন্তু রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। এমন অনিয়মের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সোমবার লিখিত অভিযোগ দেন তিনি। সরকার নির্ধারিত জায়গায় কিন্তু একটা স্যাম্পল দিয়েছে, তাকে অনলাইনে জানানো হয়েছে যে নেগেটিভ। এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে বলা হলো যে সে পজিটিভ। আমরা খুব অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা। আমি আবার আমার এপিএসকে পাঠালাম, ওই একই কাউন্টার থেকে তখন আরেকটা সার্টিফিকেট দেওয়া হলো সে পজিটিভ। এরপরই স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রথম রিপোর্ট নেগেটিভ আসার বিষয়ে ভুল স্বীকার করেন। ক্ষমাও চান প্রতিষ্ঠানটির পরিচালক। এই যে নেগেটিভ রিপোর্টটা ঐশী খান উনি হাতে করে নিয়ে গিয়েছিলেন, এই রিপোর্টটা আমাদের প্রতিষ্ঠান কর্তৃক ভুলক্রমে
তৈরি করা হয়েছিল। আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরের ছোট্ট ভুলের জন্য ওনার কাছে এই নেগেটিভ রিপোর্টটি যায়। এটার প্রেক্ষিতে উনি জনসমক্ষে হেয় হয়েছেন, সেটা আমরা স্বীকার করি এবং আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য। তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ল্যাবরেটরি পরিচালক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণাই যার একমাত্র কাজ, তখন সব শ্রেণীর মানুষ আর আর্থিক সব খাতই তার শিকার। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে এবার ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে একের পর এক তথ্য বেরিয়ে আসছে দুদকের অনুসন্ধানে। তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিটি ব্যাংক লেনদেনেই পাওয়া যাচ্ছে দুর্নীতি আর অর্থ পাচারের প্রমাণ। মামলাও করেছে দুদক। রিজেন্ট কেলেঙ্কারিতে শাহিদের নাম বহু সমালোচিত হয়ে সম্প্রতি সামনে আসলেও 1 বছর আগে থেকেই চলছে শাহিদের বিরুদ্ধে দুদকের অর্থ আত্মসাৎ ও ঋণ কেলেঙ্কারির অনুসন্ধান। ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়ার ঘটনা সর্বত্র প্রমাণিত, যার ফলে পদ্মা ব্যাংক থেকে নেয়া 1 কোটি টাকা ফেরত না দেয়ায় সুদে আসলে তা দাঁড়ায় 2 কোটি 71 লাখ টাকায়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় এমন ঘটনাই বর্ণনা করা হয় তথ্য প্রমাণ সহ। আসামি করা হয় পদ্মা ব্যাংক বা সাবেক ফার্মার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি সহ 4 জনকে। 16 জুলাই 4 ব্যাংকের কাছে শাহিদ ও তার প্রতিষ্ঠানের হিসাব খোলার আবেদনপত্র, কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ট্রেড লাইসেন্স, হিসাব বিবরণী, ঋণ গ্রহণের আবেদন, মঞ্জুরিপত্র, বন্ধকি দলিল, বন্ধকি সম্পত্তির টাইটেল ডিড, মামলার আর্জি ও আনুষঙ্গিক অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে। সপ্তাহ না পেরোতেই এরই মধ্যে 2টি ব্যাংকে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে ঋণ নেওয়ার অভিযোগ প্রাথমিক প্রমাণের ভিত্তিতে মামলা করে দুদক। এর মধ্যে এনআরভি ব্যাংক লিমিটেড থেকে 1 কোটি 51 লাখ টাকার লেনদেনের তথ্যপত্র পর্যালোচনা করে শাহিদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তিভঙ্গ ও করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা র্যাব সিলগালা করার পর গত 14 জুলাই সাতক্ষীরা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমের নামে 150 শতাধিক অভিযোগ জমা পড়ে। এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ ওরফে শাহিদ করিমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2772 জন। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মাহমুদ রাকিব। 142তম দিনের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আমরা জানাবো গত 24 ঘন্টায় দেশের করোনায় নতুন করে আক্রান্ত কিংবা মৃত কিংবা সুস্থের কি অবস্থা, সেটি আমরা শুরুতেই দেখব। গত 24 ঘন্টায় দেশের সার্বিক কি পরিস্থিতি হয়েছে। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে 12,859 জনের দেহে করোনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 2,772 জন এবং এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলেন 2,26,225 জন। আর নতুন করে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 37 জনের। এর মধ্যে 26 জন পুরুষ এবং নারী হলেন 11 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুবরণ করল করোনায় 2,965 জন। নতুন করে সুস্থ হয়েছেন 1,801 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 1,25,683 জন। অর্থাৎ দিন দিন কিন্তু পরীক্ষার যেমন কম হচ্ছে, তেমনি আক্রান্ত কিংবা মৃতের সংখ্যাও কমে আসছে। গত 7 দিনে সবচেয়ে বেশি করোনায় শনাক্ত হয়েছিল 21 জুলাই 3,057 জন এবং সবচেয়ে যদি কম বলি সেটি কিন্তু হয়েছে গতকাল 2,275 জন এবং আজ সেটি হয়েছে 2,772 জন। অর্থাৎ 21 জুলাই যেটি 3,000-এর বেশি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়েছে, যদিও আজ গিয়ে আবার সেটি বেড়ে 2,700 গিয়ে ঠেকেছে। তো সব মিলে কিন্তু এরপরও যদি বলা হয়, যেহেতু সামনে কোরবানির ঈদ, কোরবানিতে বলা হয়েছে যাতে বেশিরভাগ মানুষ স্থানান্তরিত না হয়, তাহলে কিন্তু করোনায় যে আক্রান্ত কিংবা শনাক্ত এটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। তাই বলা হয়েছে যে যেখানে আছেন সেখানেই থেকে করোনা মোকাবিলা করার জন্য। তো এই ছিল আজকের বিশ্লেষণে। দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন বর্তমান সংসদের ক্ষমতাসীন দলের 2 সদস্য। এর বাইরে প্রাণ হারিয়েছেন সরকারের এক প্রতিমন্ত্রীও। মারা যান ক্ষমতাসীন দলের এক কেন্দ্রীয় নেতা, যিনি সিলেটের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এক সময়।
দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩,০০০ ছুঁই। আর এই মৃত্যুর মিছিলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিকও। গত ১৩ জন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যিনি সিরাজগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসলেও মারা যাওয়ার সপ্তাহ দুয়েক আগের পরীক্ষায় পজিটিভ ছিলেন মোহাম্মদ নাসিম। আর একই দিন রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রাথমিক অবস্থায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন জানানো হলেও মৃত্যুর পর করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। সবশেষ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ ৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। গত ৬ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে কোভিড-19 পজিটিভ আসেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে নেওয়া হয় বাসায়, করোনা পরীক্ষায় আসেন নেগেটিভ। তবে ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে ১৫ জন ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদরুদ্দিন আহমদ কামরান। গত ৫ জুন সিলেটে পরীক্ষা করে কোভিড-19 শনাক্ত হন তিনি। অবস্থার অবনতি হলে ৭ জুন ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনাকারে হাসপাতাল মানেই যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। চারিদিকে হাহাকার, ছুটোছুটি আর আত্মচিৎকার, স্বজন হারানো কান্না আর মৃত্যুর মিছিল। আছে নানা প্রতারণাও। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ঘটছে নানা মানবিক অমানবিক ঘটনা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ৮৫ বছর বয়সী মা আমেনা খাতুনকে আনা হয় হাসপাতালে। দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়ে মামাতাময়ী মাকে হুইল চেয়ারে করে হন্তদন্ত হয়ে ছোটাছুটি সন্তানদের। ফেনী থেকে শ্বাসকষ্ট নিয়ে আসা বাবাকে নিয়েও একই অবস্থা সন্তানদের। সবার প্রাণপণ চেষ্টা স্বজনদের বাঁচানোর। ফেনীতে নিয়ে যাওয়ার পরে স্টাফেরা বলতেছে এই হসপিটালে, একবার বলতেছে এই হসপিটালে, একবার বলতেছে এই হসপিটালে। কারো স্বজন হারানোর কান্না, আবার কারো বা বাঁচানোর আকুতি আর দুশ্চিন্তা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম দুঃখ আর কষ্টের নানা গল্প। ১২০০ টাকা নেওয়ার পর বাইরের দোকানে দেখতেছি যে ৫০০ টাকা ওষুধ ৭০০ টাকা বেশি নিয়ে ফেলছে এরা। ভয়াবহ এমন পরিস্থিতিতে সক্রিয় দালাল চক্র। তবে এমন দুঃসময়ে স্বজনরা যেখানে কোভিড রোগীদের ফেলে পালাচ্ছে, সেখানে কিছু মানবিক মানুষ আছেন যারা অ্যাম্বুলেন্স আসলেই ট্রলি হাতে ছুটছেন তাদের বহনে। একটা রোগী বাঁচতেছে, এটা আমরা খুবই গর্বিত। নানা সংকট থাকলেও আন্তরিকতা আর জীবনের মায়া ত্যাগ করে চিকিৎসকরা মানবিকতার হাত বাড়াচ্ছেন, জানালেন পরিচালক। ডক্টর যারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে এসছেন এবং তাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমি যথেষ্ট একটা ভালো অবস্থানে আমরা চলে এসেছি। দিন শেষে রাত নামে, কিন্তু তারপরও থামে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালমুখী মানুষের স্রোত। চিকিৎসার অভাবে কিংবা শত চেষ্টা করেও যারা স্বজনদের বাঁচাতে পারেনি, তারা কি কখনো ভুলতে পারবে এই দুঃসহ স্মৃতিগুলো? শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার অন্য প্রসঙ্গ। পয় নিষ্কাশনে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল নিয়োগের শর্তে, অথচ তার এ বিষয়ে ছিল না ১ বছরেরও অভিজ্ঞতা। তবু তিনিই হয়েছিলেন ওয়াসার এমডি। কর্তা ব্যক্তিদের হাত করে একে একে ৫ বার বাড়িয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। আর এভাবেই ১ দশকেরও বেশি সময় ওয়াসার শীর্ষ পদ দখল করে রেখেছে তাসকিম এ খান। ওয়াসার নানা অনিয়ম নিয়ে আজহার লিমনের ধারাবাহিক রিপোর্ট, আজ প্রথম পর্ব। বর্ষা আসে, বর্ষা যায়, এ নগরীর জলাবদ্ধতা আরও বাড়ে, সেই সঙ্গে বাড়ে ওয়াসা এমডির মেয়াদ। প্রায় ১ যুগ ধরে ওয়াসার দায়িত্বে থাকা তাকসিমে খানের সময় দখল দূষণার ভরাটে বেদখল হয়েছে নগরীর প্রায় সবকটি খাল। কয়েকগুণ দাম বাড়লেও নিশ্চিত হয়নি মানুষের সুপেয় পানির অধিকার। কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করায় এ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ? ২০০৯ সালের ৩১ মে একটি জাতীয় দৈনিকে এমডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে পয় নিষ্কাশন কাজে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু নিয়োগের জন্য তাকসিমে খানের ছিল না এই অভিজ্ঞতা। তৎকালীন বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার যোগসাজশে অভিজ্ঞতা না থাকলেও নিয়োগ পেয়েছিলেন তিনি। এ নিয়ে চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ওয়াসা
এ পর্যন্ত যত মানুষ ওয়াসার এমডি পদে ছিল, চেয়ারম্যান পদে ছিল, তার ভিতরে হি ইজ দ্য বেস্ট। প্রথম চুক্তির 3 বছর পূর্ণ হওয়ার পর বোর্ডের সুপারিশে আরও 1 বছর বাড়ানো হয় এমডি নিয়োগের মেয়াদ। পরের বার পূর্ণমন্ত্রীর অনুপস্থিতিতে বোর্ডের সুপারিশ ছাড়াই তৎকালীন প্রতিমন্ত্রীকে ধরে তড়িঘড়ি করে আরও একবার মেয়াদ বাড়িয়ে নেন তাকসিম, যা ওয়াসা আইনেরও পরিপন্থী। বোর্ডকে অবজ্ঞা করার জের ধরে পদত্যাগও করতে দেখা যায় তৎকালীন বোর্ড চেয়ারম্যানকে। আপনি হলো মাননীয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এখানে সইটা করছেন হলো 2/9/2013। আচ্ছা, আমার খেয়াল নাই। চতুর্থ মেয়াদে বাড়ে আরও 1 বছর, কিন্তু পঞ্চম মেয়াদে ঘটে উল্টো ঘটনা। যেখানে বোর্ড মন্ত্রণালয়কে নিয়োগের সুপারিশ করবে, সেখানে বর্তমান এমডিকে সুপারিশ করে নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ আসে মন্ত্রণালয় থেকেই। আমি কি করবো? একটা চিঠি দিলেন, আপনি যদি একটা চিঠি দেন, সেই চিঠির জন্য তো আমি কিছু বলতে পারবো না। অনলাইনে সাক্ষাৎকারের জন্য তারিখ নির্ধারণ করেও এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি ওয়াসা এমডি। আপনার 20 বছরের স্যানিটেশন কাজে অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনি আপনাকে তো পাঠিয়ে দিচ্ছিলাম ওটা। না আমাকে পাঠাননি। আপনার বায়োডাটাটাও আমরা পেয়েছি এবং দেখেছি যে পানি নিষ্কাশন কাজে আপনার এই অভিজ্ঞতাটা নেই। না, ওগুলোর ব্যাপারে যদি আপনি চান আরেক সময় আপনি আমাকে সময় নেন, আপনাকে আমি এগুলোর ব্যাপারে উত্তর দিব। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তদন্ত চলছে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত এই এমডির বিরুদ্ধে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার জলাবদ্ধতা নিরসনে ওয়াসা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আবারও মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ওয়াসার এমডির পদত্যাগের বিষয়টি একান্তই সরকারের সিদ্ধান্ত। বিকেলে ধানমন্ডি লেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা শহরের এই জলাবদ্ধতা নিরসন বা পানি নিষ্কাশনের সকল দায়িত্ব দেয়া আছে ওয়াসা এবং পানি উন্নয়ন করবে, এবং আমরা অত্যন্ত ব্যথিত মনে আমরা লক্ষ্য করেছি যে তারা এ ব্যাপারে চরমভাবে তারা ব্যর্থ হয়েছে। এই খাল, জলাশয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশনের আওতায় দক্ষিণ এবং উত্তরকে আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার আওতায় আমরা এই জলাবদ্ধতা নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি দিয়ে পরিচিত মুখ, অথচ আড়ালে ভয়ঙ্কর প্রতারক চক্রের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী প্রতারক তুর্না আহসান ফাঁদে ফেলতে চেয়েছিলেন নিজ বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থীকে। এদিকে তুর্নার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ অস্বীকার করছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক গোলাম রব্বানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুর্না আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা কর্মকাণ্ডের কারণে অনেকের কাছে নামটা পরিচিত। উপহার পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া ভয়ঙ্কর প্রতারক চক্রের সঙ্গে জড়িত হয়ে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তার অন্ধকার জগৎ ছিল একেবারেই অজানা। টোটালি বিষয়টা সে নিজেকে গোপন রেখে কিন্তু কাজটা করতো, মানে দুইটা ডিফারেন্ট ফেজ ছিল, একটা এই অন্ধকার জগতে আর একটা হলো স্বাভাবিক মানে জীবনযাপনের ক্ষেত্রে। তারা কখনোই কোনো ক্যাশ লেনদেন করতেন না, কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিতে বলতেন। নিজেকে কাস্টমস কর্মকর্তা ফারজানা মহিউদ্দিন পরিচয় দিয়ে টাকা আদায়ের শেষ ধাপে কাজ করতেন রাহাতারা খানম ওরফে তুর্না। ফাঁদে পড়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও টার্গেট করত এই প্রতারক চক্র। হঠাৎ করে একটা বাংলাদেশ একটা নাম্বার থেকে ফোন আসছিল। ফোন আসার পরে বলছিল আপনার একটা বাক্স আসছিল, আপনার একটা মাল আসছিল, কিন্তু আপনি সেটা হচ্ছে যে নেওয়ার জন্য আপনাকে কাস্টমস খরচ বাবদ 1.5 লক্ষ টাকা দিতে হবে। যথারীতি 1.5 লক্ষ টাকা নিয়ে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা। সেই মতিঝিল ডাচ বাংলা শাখায় গেলাম, যাওয়ার পরে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেটা চেক করছিলাম। চেক করার পরে দেখছিলাম হচ্ছে যে অ্যাকাউন্টে তেমন কোনো তথ্য নেই, যথেষ্ট সন্দেহজনক। আমরা টাকা আর দেই নাই। রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা ছিল তুর্নার। বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিও আছে। এগুলোকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটা ইমেজ তৈরি করেছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে তুর্নার সম্পর্ক ছিল এমন অভিযোগ উঠছে, যদিও অস্বীকার করছেন রাব্বানী। একটা ছবি দিয়ে কখনোই আসলে কারো সম্পর্কে কোনো নির্ণয় হতে পারে না। ইভেন ওর সাথে সবার ছবি আছে, যার দেখতে নারী তার চলন বাঁকা। যেহেতু ছাত্রলীগের ট্যাগ আছে, সুতরাং মানে একটা ভালো কাজ করলে সেটা আসবে না। সিআইডি বলছে তুর্নার সঙ্গে রাজনৈতিক কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখবেন তারা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পবিত্র হজের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান নিতে শুরু করেছেন মুসল্লিরা। কাল থেকে শুরু আনুষ্ঠানিকতা, সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়। বড় সময় থেকেছেন প্রবাসে, তবু দেশের ভাবনায় যিনি পিছপা হননি। নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও স্বচ্ছ ইমেজের জনপ্রিয় তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ 50 বছরে পা রাখলেন। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশকে যুদ্ধ চলছিল তখন। সে বছরের মাঝামাঝি সময়ে ৭১-এর ২৭ জুলাই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কোলে জন্ম নেন ফুটফুটে জয়। দেশ স্বাধীনের পর নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নানিসহ স্বজনদের আদরে ভালোই কাটছিল সবকিছু। কিন্তু ৭৫-এ ঘাতকের নির্মম বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। শৈশবেই তিনি দেখেছেন কি করে পাহাড় সম শোক গিলে খায় জীবনের রঙিন বাস্তবতা। এরপর পেরিয়ে যায় কয়েক দশক। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। সরাসরি রাজনীতিতে না এলেও ২০১৪ সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন দেশের আইসিটি শিল্পের প্রসারে। বিভিন্ন সময়ে গণমাধ্যমের খোলামেলা আলোচনায় জয় জানিয়েছিলেন তার দুর্বিষহ শৈশবের কথা। ছোটবেলা আমরা মাকে পাইনি, মা তো ২৪ ঘন্টা ব্যস্ত থাকতেন। তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের দিন গেছে। যখন আমরা স্কুলে পড়ি, যুদ্ধ অপরাধীদের ছেলেমেয়েরা আমাদের উপর নির্যাতন চালাতো, আমাকে পিটানোর চেষ্টা করতো, ক্লাসের বাইরে হামলা করতো, এই চলতো। দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ ও বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সন্তান বর্তমান ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ সংকীর্ণ ব্যক্তি স্বার্থ ত্যাগ করে কাজ করছেন দেশের জন্য। তরুণদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। যত ওয়াদা আছে, নৌকা আওয়ামী লীগের ওয়াদা রাখে, আমরা সব কিছু পূরণ করতে থাকব। বিজ্ঞানের অবদানকে তিনি শুধু তাত্ত্বিক ভিত্তিতেই দেখেননি, এর বাস্তব প্রয়োগে সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এখন বিশ্বে অনন্য নজির। ডিজিটাল বিপ্লবের এই কাণ্ডারির হাত ধরে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ, আশা কোটি মানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত 1 মাস ধরে পানির সঙ্গেই বসবাস। ঘরবাড়ি, জমি, ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম। স্কুলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশেরই ঠাঁই হয়েছে বাঁধে। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। জনপ্রতিনিধিদের সহায়তার দিকে তাকিয়ে থাকলেও মিলছে না কোনো ত্রাণ। জামালপুরের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাথার উপরে শুধু আকাশটাই শূন্য নয়, এ বয়সে জমিলা বেগমের যেন সবকিছুই শূন্যর ঘরে। 6 জনের সংসার চলছিল ভালোই, কিন্তু বন্যা সবকিছু উলটপালট করে দেয়। স্বামী ও 4 সন্তান কোথায় আছেন জানা নেই তার। চোখ জুড়ে পানি আর স্রোত। 64 বছরের জমিলা দেখেছেন অনেক উত্থান পতন, কিন্তু এ বয়সে এসে প্রকৃতি তার সবকিছু কেড়ে নিবে ভাবতেই পারছেন না। সব হারিয়ে যেন চোখের জল শুকিয়ে গেছে। কে দিবে সাহায্য, সেই চাওয়াটাও যেন হারিয়ে গেছে। শুধু জমিলাই নন, এমন দুঃসহ জীবনের গল্প এখন জামালপুরের পূর্ব গলিয়াদহর এলাকার অনেক ঘরেই। প্রথম বন্যা হলো, দ্বিতীয় দফা বন্যা হলো, তৃতীয় দফা বন্যা আরো বাইরে গেলাম, আমরা আরো শেষ হয়ে গেছে। এই যে বাড়ি ঘর ছাড়িয়ে রাস্তার মধ্যে এসে আছি, অভাব অনটন, কি খাই কি না খাই। একসময় গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু থাকলেও এখন নিঃস্ব জীবন নিয়ে রাস্তার ধারের উঁচু স্থানেই কোনো রকমে আশ্রয় নিয়েছেন। আর সিলিবেতনে 5,000 ঘোরা লাগে, তাও দিবেছে না। অনেক মানুষ আছে, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, হাট বাজারে কষ্ট হয়ে গেছে, গরু বাছন নিয়ে চলাফেরা কষ্ট হয়ে গেছে। তবু যেন থেমে নেই দুরন্ত শৈশব, অনাহার কিংবা অর্ধাহারে শিশু কিশোররা মেতেছে বন্যার পানিতে। কেউ বা আবার জাল ফেলে সন্ধান করছে মাছের। জামালপুর জেলার 7টি উপজেলার প্রায় 10 লাখ মানুষ যমুনার অথই পানিতে হাবুডুবু খাচ্ছেন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ। এদিকে বানের জল উত্তর পেরিয়ে এখন মধ্য অঞ্চলে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে ঢাকার আশপাশের উপজেলাগুলোর নতুন নতুন এলাকা।
ডুবছে বসতঘর, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। চারদিকে অথই পানি, তবু আকাল তেষ্টা মেটানোর জলের। অর্ধেক ডুবে থাকা গভীর নলকূপই শেষ ভরসা আরতি বাসক সহ বানভাসী মানুষের। আঙিনা ডুবেছে অনেক আগেই, এখন পানিতে ডুবে আছে বসতঘর। শিশু ও বয়স্কদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ দোহারের নিম্নাঞ্চলের প্লাবিত মানুষগুলোর। আজকে যে 12 দিন ধরে পানি অনেক কষ্ট করবার লাগছে আমরা। এই এতদিন 4 মাস দিছিল না, এখন এই যে 4 দিয়ে আর কি কোনো মতে পানি ঘরে উঠে গেছে, সাপের উপদ্রব বেড়ে গেছে, অনেক সমস্যা আছে, রান্না বান্না করতে পারি না। আমরা হিন্দু পরিবারে ওনাকে হেগো মুসলিম পরিবার করেছি, আমার এই ঘরটা নষ্ট হয়েছে, 12 দিন পর্যন্ত কিছু পাম না। রাস্তাগত জল ধরবার দেওয়া যায় না, এই শরীর টল খারাপ হইলে হাসি কেমন করুম। বাচ্চাদের নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়, তারপরে বাসায় সাপ উঠে। জল শুধু ঘরই ডুবায়নি, বন্ধ করেছে উপার্জনের পথ। এলাকার তাঁতি সম্প্রদায়ও পড়েছেন দুর্ভোগে। ঘরে তো পানি উঠছেই, তারপরে আপনার এই কাজ বাজও বন্ধ, উপার্জনও বন্ধ হয়ে গেছে। এখন তো মেশিন টেশিন সব তলায় গেছে, কিছু করারও নাই। ভাইরাসের জন্য আজকে প্রায় 4টা মাস সবাই কম বেশি ব্যবসা বাণিজ্য করে, কেউ ছোট ব্যবসা করে, সবাই ছোটখাটো ব্যবসা করে, এখন ব্যবসা বাণিজ্য নাই। আবার এদিকে বন্যার পরিস্থিতিটা। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া বন্যায় প্লাবিত ঢাকার দোহার ও নবাবগঞ্জের বেশ কিছু গ্রাম। সংকটের এই সময়ে জনপ্রতিনিধিদের পাশে চান অসহায় মানুষেরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, দোহার, ঢাকা। এই মুহূর্তে দোহারের মাহমুদপুরে আছেন রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, সাতিলা, সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা, বাড়ছে ঘর ছাড়া মানুষের সংখ্যা। আমরা সকাল থেকে দোহার এবং নবাবগঞ্জ উপজেলা ঘুরে ঘুরে দেখছি এবং ঠিক এই মুহূর্তে আমি আছি দোহারের মাহমুদপুর ইউনিয়নে এবং এখানটাই যে ইউনিয়নটি এটি কিন্তু পুরোটাই পদ্মার তীরে অবস্থিত, অর্থাৎ উত্তাল প্রমত্ত যে পদ্মা, সেই পদ্মা কিন্তু এখন দিনে দিনে কিন্তু আরও বেশি উত্তাল হচ্ছে এবং এই পদ্মার তীরবর্তী যে মানুষজনের আবাস রয়েছে সেটি কিন্তু এখন একদমই নেই বললেই চলে। আমরা ঠিক এই মুহূর্তে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, এই বাড়িঘরগুলো আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে থেকেই ডুবে গিয়েছে এবং মানুষজন কিন্তু এই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোগান্তি, সাধারণ মানুষের যে কষ্ট, সেটি কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। এবং এখানে এসে আমরা যেমনটা দেখেছি যে উত্তরাঞ্চলে যে একটি সংকট চলছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, বানভাসী মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন কিংবা সড়কের ধারে অবস্থান নিয়েছেন উঁচু ভূমিতে, কিন্তু এখানে আমরা তেমনটা না দেখলেও এখানকার যারা নিঃস্ব মানুষ তারা কিন্তু অবস্থান নিয়েছেন প্রতিবেশীদের বাড়িতে অথবা নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে। তবে দিনে দিনে কিন্তু এই সংখ্যা বেড়েই চলছে, সুতরাং এখানেও কিন্তু প্রকট একটি সমস্যা হয়ে যাওয়ার একটি সংকট তৈরি হওয়ার আমরা আশঙ্কা এখনই দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এখানকার চারণভূমি পানিতে তলিয়ে যাওয়ার কারণে যেমনটা দেখতে পাচ্ছি যে গরু, ছাগল থেকে শুরু করে গবাদি পশু এগুলো কিন্তু সড়কের ধারে উঁচু ভূমিতে নিয়ে রাখা হয়েছে। এবং এখানে এসে যে সাধারণ মানুষের যে সব থেকে বড় কষ্ট যেটি, সেটি কিন্তু সুপেয় পানির কষ্ট আমরা লক্ষ্য করেছি। এখানে যেসব গভীর নলকূপ রয়েছে সেই গভীর নলকূপ ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ বিশুদ্ধ পানির চরম সংকট ভোগ করছেন। এবং এখানকার সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা মাঝে মাঝেই প্রতি বছরই প্রায় এরকম সংকটকালীন সময় পার করেন এবং তারা বারবারই বলছেন যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যেন এই সংকটকালীন সময় কিছুটা হলেও তাদের সাহায্যে বা তাদের পাশে এসে দাঁড়ায়, সেই বিষয়টি কিন্তু বারবারই বলছেন। একটু জানিয়ে রাখি যে দোহা, নবাবগঞ্জ, মানিকগঞ্জ রক্ষা বাঁধে নিম্নাঞ্চলের প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এর মধ্যে আমি ঠিক এই মুহূর্তে যে দোহার ইউনিয়নে রয়েছি, দোহার উপজেলার যে 8টি দোহার উপজেলায় রয়েছে, এখানকার 8টি ইউনিয়নের প্লাবিত হয়েছে, 9টি ইউনিয়নের প্লাবিত হয়েছে নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাসপুর, সুতারপাড়া, নারিশা, মকসুদপুর ইউনিয়ন। এবং এর বাইরে যেমন নবাবগঞ্জের আমরা যেমনটা দেখেছি তীরবর্তী জয়কৃষ্ণপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে এবং সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। এবং এবার যে বিষয়টি আশঙ্কা করা হচ্ছে যে বিষয়টি বারবারই আশঙ্কা করা হচ্ছে, বলা হচ্ছিল যে এবারের যে বন্যা, সেই বন্যা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। এই বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের সংকটও বেড়ে যাবে, মানুষের সমস্যাও কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই সাধারণ যারা নিম্ন ভূমিতে যারা রয়েছেন, নিম্নাঞ্চলে যারা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু ভাবার সময় এসে গিয়েছে, এটি কিন্তু তারা বারবারই কিন্তু দাবি তুলেছেন। সাথীলা, এই ছিল আমার কাছ থেকে দোহার থেকে সবশেষ খবর। সাথীলা, উত্তরাঞ্চলে ধেয়ে আসা বন্যার পানি মধ্যাঞ্চলেও প্রভাব বিস্তার করেছে, সে খবর জানাতে আমাদের
সহকর্মী রাশেদ বাপ্পি যোগ দিয়েছিলেন দোহারের মাহমুদপুর থেকে। বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে দেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গত মানুষের সাহায্যে সরকার উদাসীন হলেও অভিযোগ করেন তিনি। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব কথা বলেন। গত এক দশকে এই বাঁধের ভালো দেখাশোনা করে এবং সঠিকভাবে বাঁধগুলোকে আপনার নির্মাণ করা হয়নি, দুর্নীতি হয়েছে, যার ফলে এই বাঁধগুলো খুব দ্রুতই ভেঙে পড়েছে। নদী ভাঙনের বিষয়গুলো যেটা আপনার প্রত্যেকবার পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয় প্রতি বছর, সেই কাজগুলো এবার সেভাবে করা হয়নি। এই ধরনের কোনো রিপোর্ট তো আমরা পাইনি যে বন্যার জন্য কোথাও আন্দাজ। সময় সংবাদে আরো থাকছে। নওগাঁর মহাদেবপুর পরিত্যক্ত বাড়ির ঝোপের ভেতর থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে আগ্রহীদের ভিড়। শোকের মাস আগস্ট ও ঈদ উল আজহাকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে বাড়তি সতর্কতাও দিতে বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিরা সুযোগ পেলেই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, তাই এক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। 2017 সালের 15ই আগস্ট রাজধানীর পান্থপথে হোটেল অলিওতে অবস্থান নেয় জঙ্গিরা। পরিকল্পনা ছিল বড় ধরনের কোনো হামলা নাশকতার, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রোধ করা সম্ভব হয় তা। অভিযানের মুখে আত্মঘাতী হয় এক জঙ্গি সদস্য। কাউন্টার টেরোরিজম বলছে, শোকের মাস আগস্ট কিংবা ধর্মীয় অনুষ্ঠান সামনে এলেই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে উগ্রবাদীরা। অতীতের এমন অভিজ্ঞতা মাথায় রেখেই তাই এবারও বিশেষ সতর্কতা গ্রহণ করেছে পুলিশ। এরই মধ্যে দেশের সকল ইউনিটে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা। সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া এবার খোলা ময়দানে ঈদের জামাত না হলেও মসজিদগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। জঙ্গিরাও আসলে এই ধরনের অকেশনগুলোতে, বিশেষ করে তারা যেহেতু ধর্মীয় ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে, তারাও মনে করে যে ঈদের সময় ঘটনা ঘটালে ঈদের আগে পরে এই সময় তারা বেশি পুণ্যের অধিকারী হবে। তারপরেও বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, 2016 সালের হলি আর্টিজান হামলার পর অব্যাহত অভিযানে জঙ্গিরা কোণঠাসা হলেও নিশ্চিহ্ন হয়ে যায়নি। সুযোগ পেলেই তৎপর হওয়ার চেষ্টা করবে তারা। তাই এক্ষেত্রে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, সব সময়ই কড়া নজরদারি রাখতে হবে। শক্তি প্রদর্শন করা হচ্ছে তাদের একটা কৌশলের অংশ, সেটি নিয়ে তারা সময় সময় হামলা করে, অতর্কিতে করে থাকে। যখন তারা হার্ড টার্গেটে হামলা করতে না পারে, তখন তারা সফট টার্গেটে হামলা। আমাদের যে প্রতিরক্ষা, সেই অ্যালার্ট লেভেলটাকে কতটুকু তারা অ্যাক্টিভ রাখছেন এবং সেই অ্যালার্ট লেভেলের উপরেও তারা সিদ্ধান্ত নেয় যে তারা হামলা করবে কি করবে। তো সেক্ষেত্রে অ্যালার্ট লেভেলকে আপনাকে ধরে রাখার জন্য স্বভাবত আভ্যন্তরীণ ভাবে এরকম নির্দেশনা আসতেই পারে। সাম্প্রতিক সময় জঙ্গিদের বড় ধরনের কোনো তৎপরতা চালানো সম্ভব নয় বলেও জানান এই নিরাপত্তা বিশ্লেষক। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাখা হয়েছে সার্বক্ষণিক পুলিশ পাহারা। সে সাথে চলছে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন যানবাহন তল্লাশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হঠাৎ করে নগরের বিভিন্ন মন্দির, প্যাগোডা এবং গির্জার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে এইসব ধর্মীয় উপাসনালয়ে। সে সাথে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের স্থাপনাগুলোতেও। আগস্ট মাস এবং ঈদ উল আজহাকে কেন্দ্র করে যাতে কোনো রকম দেশে বা চট্টগ্রাম শহরে অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়, এই জন্য আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা এড়ানোর অংশ হিসেবে দুদিন আগেই পুলিশ হেডকোয়ার্টার থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয় সবগুলো পুলিশ ইউনিটে। এরপরে নগর জুড়ে শক্ত অবস্থান নিতে শুরু করে। যে কোনো ধরনের নাশকতাকারীকে কোনো ধরনের কোনো সুযোগ দিতে চাই না, যে কারণে আমরা বেশ কিছুদিন ধরে, গত 3-4 দিন ধরেই আপনারা দেখেছেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সারপ্রাইজিং চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশি করেছে পুলিশ। আমরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো আমরা রেগুলার যে নিরাপত্তা দিচ্ছি, সেখানে আমাদের চেকপোস্ট হচ্ছে এবং আমরা আমার থানা এলাকার
সারপ্রাইজ চেকপোস্ট করতেছি। চট্টগ্রামের একটি পুলিশ বক্সে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা, যেখানে পুলিশ সহ বেশ কজন আহত হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর মহাদেবপুরের ঝোপ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এক দম্পতির হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন এমআর রকি। ফজর নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দে থমকে যান হুমায়ুন কবির। পরে পরিত্যক্ত একটি বাড়ির ঝোপ ঝাড় গিয়ে দেখতে পান নবজাতক শিশুটিকে। রাতভর কান্নায় অসুস্থ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান তিনি। নওগাঁর মহাদেবপুর মাতাজি হাটে নবজাতক শিশু উদ্ধারের পর অনেকেই দত্তক নিতে ভিড় করছেন। সকালে আমি ওই আমার ঘিরার মধ্যে যাই, দেখি বাচ্চারা শুয়ে রাখে, কে বা কারা চলে গেছে। সারা রাত কান্দে কান্দে হাঁপসে গেছে। সকালে একটু পিঁপড়া লাগছে 3-4টা, পিঁপড়ার কামড়ে ছোলটা একটু কান্নাকাটি করতেছে। একদিনের শিশুটি রাতভর বৃষ্টি আর কাদা পানিতে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় একটি পরিবার দেখভাল করার দায়িত্ব নিয়েছে। বাচ্চাটাকে বাসায় নিয়ে আসার পরে দুধ খাওয়ানো হয়েছে, তারপরে K1 ভ্যাকসিনটা খাওয়ানো হয়েছে। বাচ্চাটাকে আমি লালন পালন করতে চাই। চিকিৎসা শেষে শিশুটির শারীরিক অবস্থা ভালো। শিশুটিকে দত্তক নিয়ে লালন পালন করতে চান এই চিকিৎসক। বাচ্চাটার সব রিফ্লেক্সই ভালো ছিল, অ্যাবডোমেন ডিসটেন্স ছিল না। এমন অবস্থায় আমরা বাচ্চাটাকে দত্তক নেওয়ার চিন্তা ভাবনা করেছি। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে যোগ্য পরিবারে প্রদান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এ জনপ্রতিনিধি। 9-10 জন ফোন করেছে, বাচ্চাটা যদি দেন চেয়ারম্যান সাহেব আমি নিব। তো এইটা ব্যাপারে আইনগত প্রসেস মেনটেন ছাড়া এইটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ রয়েছে। তার নাম রাখা হয়েছে ফাতেমা বুশরা। সময় সংবাদ, নওগাঁ। লকডাউনের পর প্রথমবারের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। 4 মাস পর মিরপুরের মাঠে অনুশীলনের সুযোগ পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ওপেনার। লম্বা সময় পর মাঠে অনুশীলন চ্যালেঞ্জিং ছিল জানিয়েছেন বিজয়। আজকে মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় অলমোস্ট 4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা, মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। তো আশা করি এভাবে কন্টিনিউ করবো, ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। তো বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্য খাতে যোগ্য লোক নেই স্বীকার করলেন মন্ত্রী। হস্তক্ষেপ কমলে স্বাধীনভাবে কাজ করতে পারবে মন্ত্রণালয়। দুর্নীতি নয়, মহামারী নিয়ে চিন্তিত অধিদপ্তর, বললেন ডিজি। করোনায় একদিনে 37 জনের মৃত্যু, চলে গেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। এ নিয়ে মালা গেলেও সামনের সারির 4 রাজনীতিবিদ। রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের পর্দার আড়ালে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ তুর্নার। আটকা পড়েছে শিক্ষার্থীরাও। ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ অস্বীকার রাব্বানির। আগস্ট মাস ও ঈদুল আজহাকে সামনে রেখে তৎপর পুলিশ বাহিনী। উপাসনালয়গুলোতে বাড়তি নিরাপত্তা। বানুত্তরে ঘরবাড়ি, জমি, ফসল হারিয়ে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম, তলিয়ে ঢাকার দোহার। কোরবানির পশু নিয়ে বিপাকে দুর্গতরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *2 BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।